আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপলুর স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন মঞ্জুর করেছে আদালত। পাসপোর্ট জমা রাখার শর্তে তাদের জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। এদিকে পাপুল দম্পতির 617টি সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দিয়েছে আদালত। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ 28 ডিসেম্বরের মধ্যে এমপি পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা অনুযায়ী মা মেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক KM ইমরুল কায়েস শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের পৃথক 2 মামলায় পাপুল সহ 6 জনের 670টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে তার অ্যাকাউন্ট জব্দ করেছে এবং তার অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দিয়েছে। কাজে এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত তার অ্যাকাউন্ট জব্দই থাকবে। জব্দকৃত হিসাবের মধ্যে সাংসদ পাপুল ও তার স্ত্রী সাংসদ সেলিনা ইসলামের ব্যাংক হিসাবে রয়েছে 617টি। একই সঙ্গে সাংসদ পাপুলের 2টি ফ্ল্যাট সহ 92টি তফসিলভুক্ত সম্পদ জব্দেরও আদেশ দিলেন আদালত। খান আলামিন, RTV, ঢাকা। সারা দেশের জেলখানায় কারাবন্দীদের বিষয়ে আইজি প্রিজন্সকে 8 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই নির্দেশনা দেশের সব কারাগারের ডেপুটি জেলারের জন্য কার্যকর। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চের এক রায়ে এই নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্ট বলেছে, দেশের সব কারাগারের অভ্যন্তরে মাদক দ্রব্য সরবরাহ বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বন্দীদের সাক্ষাৎ প্রত্যাশীদেরও কঠোরভাবে তল্লাশির নির্দেশ দেয় আদালত। এছাড়া কারাবন্দীদের মামলা, কারাগারে আসা এবং মুক্ত হওয়ার যাবতীয় তথ্য সংরক্ষণ করতেও নির্দেশ দেয় হাইকোর্ট। প্রত্যেকটা জেলখানায় একটি রেজিস্ট্রি মেনটেন করতে হবে। তারপরে হলো রেজিস্ট্রি মেনটেনের সঙ্গে প্রত্যেকটা কেসের নাম্বার স্পেসিফিক উল্লেখ করতে হবে। যখন কোনো ওকালতনামা সই করবে ডেপুটি জেলার অথবা জেলার, সেই ইনিশিয়াল স্বাক্ষর দিলে হবে না। ইনিশিয়াল স্বাক্ষর দেওয়ার পরে তার পূর্ণাঙ্গ নাম লিখতে হবে। বিভিন্ন দেশে করোনার যে নতুন ধরন দেখা দিয়েছে তা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরে সতর্কতা অবলম্বন করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর বাংলাদেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেন ভ্যাকসিন আনা হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনায় গত একদিনে মারা গেছে 24 জন, নতুন শনাক্ত 1049 জন। আতিকা রহমানের রিপোর্ট। মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরের 2টি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পরিদর্শন শেষে তিনি বলেন, ওষুধ প্রশাসনের ল্যাবের বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি মিলেছে। এতে বাংলাদেশের ওষুধ শিল্পের মান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। এ সময় মন্ত্রী জানান, প্রথম ধাপে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনার 3 কোটি ভ্যাকসিন ধাপে ধাপে দিতে 6 মাস লাগবে। 18 বছর কম বয়সীদের আপাতত ভ্যাকসিন দেওয়া হবে না। অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন যেটা আনছি, এটা দিতেই তো 6 মাস লাগবে, কারণ আমরা পাবই 6 মাসের মধ্যে ইনস্টলমেন্ট অনুযায়ী। তারপরে আমরা কোভ্যাক্সের ভ্যাকসিন পাবো, সেটাও তো একবারে দিবে না, সেটাও ফেজ ওয়াইজ দিবে। ভ্যাকসিন যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে সরকার। এয়ারপোর্টে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরো জোরদার করেছি। আমরা যারা ইউরোপ থেকে লোক আসবে তাদের জন্য সেপারেট লাইন আমরা করতে বলেছি, এবং যারা ওখান থেকে সার্টিফিকেট ছাড়া আসবে তাদেরকে 7 দিন কোয়ারেন্টাইনে রাখার জন্য বলা হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 7,452 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 1049 জন। মোট আক্রান্ত 5,09,148 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,473 জন। আতিকা রহমান, RTV, ঢাকা।
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করা হয়েছে। সকালে জেলা শহরে এই আন্দোলন করে জেলার সামাজিক প্রতিরোধ কমিটি। এছাড়া রাতেও বিক্ষোভ করেন স্থানীয়রা। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একটি মামলা করেন। অভিযুক্ত বাসের চালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জ ও সিলেট প্রতিনিধির তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ দিরাই সড়কের পৌরসভার সুজানগর এলাকায় চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও সহকারী। এ সময় নির্যাতন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেয় মেয়েটি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাত পেয়েছে সে, মাথায় পিছনের দিকে, তবে এমনিতে কোনো কাটাছিড়া নাই। মান সম্মান বাঁচানোর জন্য সে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায়। ঘটনার পর থেকে সুনামগঞ্জ শহরে এর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে স্থানীয় লোকজন সহ বিভিন্ন সংগঠন। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযান অলরেডি চলছে, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। নুসরাত জাহান সিন্ধি, RTV। আগামীর উন্নয়নের কথা মাথায় রেখে এখন থেকে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি বিমান সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় করোনাকালে কোনো বিচার কাজ যাতে থেমে না থাকে তার জন্য ভার্চুয়াল মাধ্যমকে যথাযথভাবে কাজে লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। এই ধ্রুবতারার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলো আরও একটি নতুন বিমান। ধ্রুবতারা নামের এই -8Q400 মডেলের বিমানটি কেবল প্রযুক্তির দিক দিয়েই সর্বাধুনিক নয়, সেই সঙ্গে পরিবেশ বান্ধব। নতুন এই বিমানটি অভ্যন্তরীণের পাশাপাশি যোগাযোগ রাখবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে বিমানটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ফেব্রুয়ারির মধ্যে আসছে আরও দুটি নতুন বিমান। আমরা সারা বিশ্বে একটা যোগাযোগ করব, কারণ যে কোনো উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য এটা একান্তভাবে দরকার। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন করা, আর সেই সাথে আমরা মনে করি আমাদের আশেপাশের সমস্ত দেশের সাথে আমরা একটা যোগাযোগ স্থাপন করতে চাই। তো সেই লক্ষ্য নিয়ে আমি মনে করি যে বিমানের এই সংযোগগুলি ভবিষ্যতে কাজে লাগবে। এরপর দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন এবং প্রতিটি জেলায় পাসপোর্ট অফিস নির্মাণের অংশ হিসেবে উদ্বোধন করেন 20টি ফায়ার স্টেশন ও 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস। নেত্রকোনা, সুনামগঞ্জ উদ্বোধন করেন কেরানীগঞ্জে নবনির্মিত মহিলা কেন্দ্রীয় কারাগার ও একটি এলপিজি স্টেশন। ধারণ ক্ষমতা 300 জন। উদ্বোধন শেষে করোনাকালে বিচার কাজ যাতে থেমে না থাকে তার জন্য অনলাইনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। সেই সঙ্গে সব রায় বাংলায় প্রকাশের ফের তাগিদ দেন তিনি। কারাগারে যারা গ্রেপ্তার হয়ে যায়, স্বাভাবিক, কেউ গ্রেপ্তার হলে তাদের পরিবারগুলি কষ্ট পায়, তারা অপরাধ করে, অপরাধী, কিন্তু তারপরেও তাদের পরিবারগুলি তো কষ্ট পায়। আর তারাও, আমরা এতগুলি লোক বেকার বসে থাকবে কেন? সেই জন্য সেখানে আমরা তাদেরকে ট্রেনিং করানো এবং তাদের কিছু পণ্য উৎপাদন করা, যেটা উৎপাদন করবে তার সেই পণ্যের মূল্য হিসেবে সে 50 ভাগ যে কাজ করবে সে পাবে, সেটা সে নিজে জমাও করতে পারবে অথবা তার কিছু অংশ তার পরিবারকেও পাঠাতে পারবে। এর আগে সকালে সচিবালয়ে অনুষ্ঠিত ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। শপথ শেষে কাজের মাধ্যমে জনপ্রতিনিধিদের মানুষের আস্থা অর্জনের তাগিদ দেন সরকার প্রধান। আজকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা। ঘাটতির সুযোগে মিলার বা চালকল মালিকরা নানা কারসাজি করে বাজারে চালের দাম বাড়িয়েছে বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 5 থেকে 6 লাখ টন চাল আমদানি করে ঘাটতি মেটানো হবে বলেও জানান তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এদিকে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারিভাবে চাল আমদানি শুল্ক 62% থেকে কমিয়ে 25% নির্ধারণ করা হয়েছে। আরও জানাচ্ছেন নাজিফ ফারাইজি।
ধান গবেষণা ইনস্টিটিউট 5 মাস আগে আভাস দিয়েছিল যে এবছরের শেষে প্রায় 55.5 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে, অথচ বাজারে সব ধরনের চালের দামই বাড়ছে। ফসলের ব্যাপক ফলনের পরও এখন খাদ্য মজুদে ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে 7.5 লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে, অথচ এখন মজুদ থাকার কথা ছিল 12 থেকে 13 লাখ মেট্রিক টন। খাদ্য ঘাটতির জন্য বন্যাকে দায়ী করছেন কৃষিমন্ত্রী। দুঃখজনকভাবে এই আমন যেটা লাগানো হয়েছিল বন্যা এসে 3 বার ক্ষতি করেছে। ক্ষতি করার ফলে 1,05,000 হেক্টর জমির আমাদের ধান নষ্ট হয়েছে। আমরা তাতে একটা হিসাব করে দেখেছি যে 15 থেকে 20 লক্ষ টন ধান আমাদের কম হয়েছে। তবে চালের দাম বৃদ্ধির জন্য তিনি মিলার তথা চালকল মালিকদের কারসাজিকে দায়ী করেন। এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। তা আমরা যে চালের সরবরাহ বাড়াতে পারি বাজারে বিদেশ থেকে এনে, আমার মনে হয় না যে খুব অসুবিধা হবে। চাল আমদানি করে সংকট মোকাবেলা করার কথাও জানান ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 5 থেকে 6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব। যখনই 6 লাখ টনের এলসি হয়ে যাবে তারপরে আর কাউকে এলসি করার সুযোগ দেওয়া হবে না। খাদ্যমন্ত্রী জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন যে 62.5 যাতে 25% ট্যাক্সে বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির অনুমতি দেয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। চতুর্থ দিনের মতো রাজধানীর ফুলবাড়িয়া সুন্দরবন মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে এই অভিযান বেসমেন্ট সহ 5ম তলা পর্যন্ত 2/3 অবৈধ দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ সব দোকান উচ্ছেদে আরও 1 সপ্তাহ লাগবে বলে জানান DSCCর প্রধান সম্পত্তি কর্মকর্তা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সুন্দরবন মার্কেটের ভেতরে ভারী যন্ত্র দিয়ে অবৈধ দোকান উচ্ছেদ সম্ভব নয়, তাই হাতুড়ি শ্রেণী দিয়ে কাজ করছেন শ্রমিকরা। ভাঙতে হবে ভবনের নিচতলার সব দোকান, দ্বিতীয় তলার 38টি, তৃতীয় ও চতুর্থ তলার 70টি এবং পঞ্চম তলার প্রায় 300টি অবৈধ দোকান। দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা দোকানদাররা পুনর্বাসনের দাবি জানান, আর বৈধ ব্যবসায়ীরা চান দ্রুত খুলে দেওয়া হোক মার্কেটটি। আমি এখানে 16 বছর যাবত ব্যবসা করি, তাহলে এতদিন তারা কি করলো? সিটি কর্পোরেশন বা সরকার তারা কি কাজটা করলো? মানে আমাদের কথা হচ্ছে আমাদের এখন কেন তারা পথে বসাইলো? মানে আমাদেরকে এক জায়গায় স্থানান্তর করুক। এখানে 5 তলা আছে, 5 তলা দেখ, 6 তলা দেখ। আমারটা জেনুইন দোকান, কিন্তু আমরা এখন ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত। এই যে 4-5 দিন যাবত আমরা বাইরে ঘুরতেছি, আমরা ভিতরে ঢুকতে পারতেছি না। তা আমাদের একটা ব্যবস্থা করে দিক। অবৈধ দোকান ভাঙার কাজ শেষে দ্রুত সংস্কার কাজ করে মার্কেট খুলে দেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারা জানেন যে এখানে কোনো ভেহিকেল দিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না, ম্যানুয়ালি লেবার দিয়ে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটু দেরি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই আমরা মূল ব্যবসায়ীদের কাছে মার্কেটটি ফিরিয়ে দিতে পারবো। পার্কিংয়ের জায়গা সহ নকশা বহির্ভূত 753টি অবৈধ দোকান গড়ে ওঠে সুন্দরবন স্কয়ার মার্কেটে। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রথম দফায় দেশের 24টি পৌরসভায় ভোট হবে কাল। এর মধ্যে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের সহস্রাধিক প্রার্থী এরই মধ্যে প্রচারণা শেষ করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 1 ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন ছিল 10 ডিসেম্বর। পঞ্চগড়, মানিকগঞ্জ, রংপুরের বদরগঞ্জ, খুলনার চালনা, গাজীপুরের শ্রীপুর, রাজশাহীর পটিয়া, কাটাখালী, বরিশালের উজিরপুর, বাকেরগঞ্জ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড সহ 24টি পৌরসভাতেই ইভিএমে ভোট নেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয়ের আগেই হেরে যায়। তিনি বিএনপির রাজনীতিকে কচ্ছপের সাথে তুলনা করে বলেন, তারা একবার মাথা বের করে পরক্ষণে আবার লুকিয়ে নেয়। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন। সরকার বিভিন্ন রায়ের মধ্য দিয়ে নাকি আদালতকে ব্যবহার করছে। বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। উচ্চ ও নিম্ন আদালতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। চিরস্থায়ীভাবে ক্ষমতা দখলে রাখতে সরকার বিদেশি শক্তিকে সন্তুষ্ট করছে বলে অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। তার মতে, বর্তমান সরকার জাতীয় স্বার্থ বিসর্জন দিচ্ছে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণকে বঞ্চিত করে ক্ষমতা দীর্ঘ করতে সরকার বিদেশি স্বার্থের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। চুয়াডাঙ্গায় আবারও কমছে তাপমাত্রা। ভোর 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। শীতে সবচেয়ে বেশি বিপাকে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কুড়িগ্রামে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তীব্র শীতে পঞ্চগড়ের সময় মতো কাজে যেতে না পেরে দুর্ভোগে আছেন শ্রমজীবীরা। টাঙ্গাইলে চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টের দিন কাটাচ্ছেন। আলাম্মা শফি হত্যা মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর এলেনবাড়িতে গণপূর্ত অধিদপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আলাম্মা শফির হত্যা মামলা তার অনুসারীরাই করেছে। এই বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন মন্তব্য করে মন্ত্রী বলেন, মামলার তদন্ত কাজ এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ। প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে। করোনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদকে উস্কে দেওয়ার অপচেষ্টা চলছে, জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মুস্তাফা সরওয়ার। সকালে বাহিনী সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। জঙ্গিবাদে জড়িয়ে পড়া ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিশেষ সেল গঠন করা হয়েছে বলেও জানায় র্যাব। সাকিবুর রহমানের রিপোর্ট। সম্প্রতি বিভিন্ন স্থানে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে একটি মহল, আর এ কাজে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ কথা জানিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ওয়াজের নামে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রচার প্রপাগান্ডা করে, বিশেষ করে মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিই। জঙ্গিবাদে জড়িয়ে পড়া ব্যক্তিদের নিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশের প্রথম বিশেষ সেল গঠন করছে র্যাব, যাদের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হবে। এই সেলটা গঠন করতে হলে আমাদেরকে, এটা কিন্তু ইউনিফর্মধারী শুধু লোক হলে হবে না, এখানে ধর্ম সম্বন্ধে জানে, দর্শন সম্বন্ধে জানে, সবকিছুর সমন্বয়ে এই ধরনের একটা বডি গঠন করে। বডি গঠন করার ব্যাপারেও কার্যক্রম আসলে শুরু হয়েছে, হবে। এদিকে 31st নাইটকে কেন্দ্র করে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, এবারই প্রথম নেওয়া হয়েছে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। 31st নাইটকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের আশঙ্কা বা কোনো ধরনের হামলার আশঙ্কা একেবারেই করছি না, কিন্তু আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। এবারই প্রথম র্যাব ত্রিমাত্রিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করার জন্য বদ্ধপরিকর। করোনা পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ ঘরে নতুন বছরের আনন্দ উদযাপনের অনুরোধ জানান র্যাবের এই কর্মকর্তা। নিজ পরিবারের সাথে উদযাপন করবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বেঙ্গল প্লাস্টিক্সের উৎপাদিত আন্তর্জাতিক মানের নিত্য ব্যবহার্য প্লাস্টিক্স ফার্নিচার দেশের সর্বস্তরের মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানীর কামরাঙ্গীরচরের মাধবর বাজারে বেঙ্গল এক্সক্লুসিভ শপের 83তম শোরুম যাত্রা শুরু করেছে। সকালে বেঙ্গল প্লাস্টিক্সের জেনারেল ম্যানেজার শামিনুর রহমান শামীম এই শপটির উদ্বোধন করেন। এ সময় DGM মোহাম্মদ ফাজলে রাব্বি ও হারুনুর রশিদ, AGM মৃন্ময় কান্তি দাস সহ স্থানীয় পরিবেশক, গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন।
এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনার পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।